বঙ্গ সাহিত্যপ্রেমী সকল শ্রোতাদের জন্য আমাদের এই নিবেদন সাহিত্যের ভূত। আজ আমাদের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে ভূত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1894 সালে 22 সেপ্টেম্বর। তার বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে রয়েছে আরণ্যক, পথের পাঁচালী, অশনি সংকেত প্রভৃতি। আজকের গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভৌতিক গল্প সমগ্র বই থেকে নেওয়া হয়েছে। গল্প পাঠে রয়েছে সুপ্রিয়, সূত্রধর আমি রনি। শুরু হচ্ছে ভূত। কি বাদামটাই না হতো শীষ পরামানিকের বাগানে। রাস্তার ধারেই বড় বাগানটা, অনেক দিনের প্রাচীন গাছপালায় ভর্তি। নিবিড় অন্ধকার বাগানের মধ্যে দিনের বেলাতেই। একটু দূরে আমাদের প্রাইমারি পাঠশালা, রাখাল মাস্টারের স্কুল। একটা বড় তুঁত গাছ আছে স্কুলের প্রাঙ্গণে। সৌজন্যে আমরা বলি তুঁততলা স্কুল। দুজন মাস্টার আছে আমাদের স্কুলে। একজন হলেন হীরালাল চক্রবর্তী। স্কুলের পাশেই এর একটা হাঁড়ির দোকান আছে, তাই এর আমরা নাম দিয়েছি হাঁড়ি বেচা মাস্টার। মাস্টার তো নয়, সাক্ষাৎ জম। বেতের বহর দেখলে পিলে চমকে যায় আমাদের। টিফিনের সময় মাস্টাররা সব ঘুমাতেন। আমরা নিজের ইচ্ছে মতো মাঠে বাগানে বেরিয়ে ঘণ্টাখানেক পরেও এসে দেখতাম হয়তো মাস্টার মশাইদের ঘুম তখনও ভাঙেনি। সুতরাং তখন আমাদের টিফিন শেষ হলো না। টিফিন মানে হচ্ছে ছুটি, মাস্টার মশাইদের ঘুমাবার ছুটি। সেদিনও এমনি হলো। রেল লাইন আমাদের স্কুল থেকে অনেক দূর। আমরা মাতলা পুলে বেরিয়ে এলাম, রেল লাইন বেরিয়ে এলাম। ঘণ্টাখানেক পরে এসে দেখি এখনো হাঁড়ি বেচা মাস্টার নাক ডাকছে। নারায়ণ বললে, ওরে চুপ চুপ চেঁচাস নিকো, চল ততক্ষণ পাড়ামানিকদের বাগানে বাদাম খেয়ে আসি। আমাদের দলে সবাই মত দিলে। আমি বললাম, বাদাম পাড়া সোজা কথা? তলায় কত পড়ে থাকে এ সময়, চল তো দেখি। এইবার আমরা সবাই মিলে পরামানিকদের বাগানে ঢুকলাম পুলের তলার রাস্তা দিয়ে। দুপুর 2টো, রোদ ঝমঝম করছে। শরৎকাল, রোদের তেজও খুব বেশি। গত বর্ষায় আগাছা জঙ্গল ও কাঁটা ঝোপের বেজায় বৃদ্ধি হয়েছে বাগানের মধ্যে। জঙ্গলের মধ্যে দিয়ে সুড়ি পথ। এখানে ওখানে মোটা লতা গাছের ডাল থেকে নেমে নিচেকার ঝোপের মাথায় দুলছে। আমরা এই বাগানের সব অংশে যাইনি। মস্ত বড় বাগানটা পাকা রাস্তা থেকে গিয়ে নদীর ধার পর্যন্ত লম্বা। পেয়ারাও ছিল কোনো কোনো গাছে, কিন্তু অসময়ে পেয়ারা তেমন বড় হয়নি। ফল আরও যদি কোনো রকম কিছু থাকে, খুঁজতে খুঁজতে নদীর ধারের দিকে চলে গেলাম। বাদাম তো মিললই না। যা বা পাওয়া গেল, ইঁট দিয়ে ছেঁচে তার শ্বাস বের করবার ধৈর্য আমার ছিল না। সুতরাং দলের সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেল। নদীর দিকে বন বেজায় ঘন, এদিকে বড় একটা কেউ আসে না। খসখস শব্দে শুকনো পাতার উপর দিয়ে শেয়াল চলে যাচ্ছে। কুলকো পাখি ডাকছে উঁচু তেঁতুল গাছের মাথায়। আমার যেন কেমন ভয় ভয় করছে। আমাদের স্কুলের ছেলেরা কানে হাত দিয়ে গায়, ঠিক দুপুরবেলা ভূতে মারে ঠেলা, ভূতের নামে রশি, হাঁটু গেড়ে বসি। সঙ্গে সঙ্গে তারা অমনি হাঁটু গেড়ে বসে পড়ে। এমন করলে নাকি ভূতের ভয় চলে যায়। আমার সঙ্গে কেউ নেই, ঠিক দুপুরবেলাও বটে। মন্তরটা মুখে আউড়ে হাঁটু গেড়ে বসবো নাকি? কিন্তু ভূতের নাম রশি হলো কেন?
শ্যামও তো হতে পারত, কালো হতে পারত, নিবারণ হতেই বা কি আপত্তি ছিল? একটা বাঁক ঘুরে বড় একটা বাঁশবন, আর তার নিবিড় ঝোপ তার তলায়। সেখানটা গিয়ে আমার বুকের ঢিপ ঢিপ শব্দ যেন বন্ধ হয়ে গেল। একটা আমড়া গাছের তলায় ঘন ঝোপের মধ্যে আমড়া গাছের গুড়িতে ঠেস দিয়ে বসে আছে বড় বাঘদিনী। ভালো করে উঁকি মেরে দেখলাম, হ্যাঁ ঠিক বড় বাঘদিনী বটে। সর্বনাশ, সে যে মরে গিয়েছে। বড় বাঘদিনীর বাড়ি আমাদের গাঁয়ের গোসাই পাড়ায়। অসত্যতলার মাঠে একখানা দোচালা কুঁড়ে ঘরে সে থাকতো। কেউ ছিল না তার। পালমশাইয়ের বাড়ি ঝিগিরি করত অনেক দিন থেকে। তারপর তার জ্বর হয়, এই পর্যন্ত জানি। একদিন তাকে আর দেখা যায়নি। মাস দুয়েক আগের কথা, একটা স্ত্রীলোকের মৃতদেহ পাওয়া গেল বাউড়ের ধারে বাঁশবনে। শিয়াল কুকুরে তাকে খেয়েছে অনেকটা। সেরকমই কালো রোগা মতন দেহটা, বড় বাঘদিনীর মতন। সকলে বললে জ্বরের ঘোরে বাউড়ের জল তুলতে গিয়ে বারো গিয়েছে। সেই বারো বাঘদিনী আমড়া গাছের গুড়িতে ঠেস দিয়ে দিব্যি বসে। আমি এক ছুট লাগালাম বন বাগান ভেঙে বড় রাস্তার দিকে। যখন বাদামতলায় দলের মধ্যে এসে পৌঁছালাম, তখন আমার গা ঠক ঠক করে কাঁপছে। ছেলেরা বললে, কি হয়েছে রে? অমন করছিস কেন? ভূত। কোথায় রে? সে কি? দূর। বড় বাঘদিনী বসে আছে ঝোপের মধ্যে আমড়া তলায়, সেই নদীর ধারে স্পষ্ট বসে আছে দেখলাম। সে কি রে? তা কখন হয় নাকি? নিজে চোখে দেখলাম, একেবারে স্পষ্ট বড় বাঘদিনী। দূর, চল তো যাই, দেখি কেমন। তোর মিথ্যে কথা। সবাই মিলে যেতে উদ্যোগ হলো, কিন্তু সেই সময় দলের চাই নিমাই বললেন, না ভাই, ওর কথাই বিশ্বাস করে অত দূর গিয়ে স্কুলে ফিরতে বড্ড দেরি হয়ে যাবে। এতক্ষণ মাস্টারদের ঘুম ভেঙেছে। হাড়ি বেচা মাস্টারের বেতের বহর জানো না তো, সেঠালা সামলাবে কি? হ্যাঁ, আমি ভাই যাব না, তোমরা যাও। ওর সব মিথ্যে কথা। ছেলেদের দলের কৌতূহল মিটে গেল হাড়ি বেচা মাস্টারের বেতের বহর স্মরণ করে। একে একে সবাই স্কুলের দিকে চলল, আমিও চললাম। আমরা গিয়ে দেখি মাস্টার মশাইদের ঘুম খানিক আগেই ভেঙেছে। ওদের গতিক দেখে মনে হলো হাড়ি বেচা মাস্টার আমাদের শূন্য ক্লাসরুমের সামনে অধীরভাবে পায়চারি করছেন। আমাদের আসতে দেখে বলে উঠলেন, খেলা ভাঙলো। আমিও বলতেই পারতাম আপনার ঘুম ভাঙলো, কিন্তু সে কথা বলে কে? তার ক্রুদ্ধ দৃষ্টির সামনে আমরা তখন সবাই এতটুকু হয়ে গিয়েছি। ক্লাসে ঢুকেই তিনি বললেন, রত্না, অর্থাৎ আমি এগিয়ে গেলুম। কোথায় থাকা হয়েছিল? আমি তখন নবমীর পাঠার মতন জড়সড় হয়ে কাঁপছি। এদিকে বড় বাঘদিনী, ওদিকে হাড়ি বেচা মাস্টার। আমার অবস্থা অতীব শোচনীয় হয়ে উঠেছে, কিন্তু শেষ অস্ত্র ছিল আমার হাতে, তাই ওটা ত্যাগ করলাম। বললাম, পণ্ডিত মশাই, দেরি হলো কেন ওরা জানে। সর্বপরা মানিকের বাগানে বাদাম কুড়াতে গিয়ে ভূত দেখেছিলাম। তাই? হাড়ি বেচা মাস্টারের মুখে অবিকাশ এবং আতঙ্ক জুৎসুপ ফুটে উঠল। বললেন, ভূত? ভূত? কি বলিস রে? আগে হ্যাঁ, ভূত, সেই যারা। বুঝলাম বাদর, কোথায় ভূত? কিরকম ভূত? সবিস্তারে বললাম। আমার সঙ্গীরা আমার সমর্থন করলে। আমাকে কিরকম হাঁপাতে হাঁপাতে আসতে দেখেছিল, বললে সে কথা। হাড়ি বেচা মাস্টার ডেকে বললেন, শুনে চান দাদা?
রাখাল মাস্টার তামাক খাওয়ার জোগাড় করছিল। বললেন, কে ওই কি বলল শুনলেন? রত্না নাকি এক্ষুনি ভূত দেখে এসেছে সর্বপরামানিকের বাগানে। সর্বপরামানিক আবার কে? আরে ওই শেষ পরামানিকের বাবার নাম, ওদেরই বাগান। আবার বর্ণনা করি সবিস্তারে। রাখাল মাস্টার গোড়া ব্রাহ্মণ, হাসি, টিকটিকি, জলপোড়া, তেলপোড়া সব বিশ্বাস করেন। গম্ভীরভাবে ঘাড় নেড়ে বলেন, তা হবে না, অপঘাতে মৃত্যু, গতি হয়নি। হাড়ি বেচা মাস্টার একটু নাস্তিক প্রকৃতির লোক। অবিশ্বাসের সুর কখনো তার কথার মধ্যে থেকে দূর হয়নি। তিনি বললেন, কিন্তু দাদা, এই দুপুর বেলা ভূত বাগানে বসে গাছের গুড়িতে ঠেস দিয়ে, তাতে কি? তা থাকবে না ভূতে এরম কিছু লেখাপড়া করে দিয়েছে নাকি? তোমাদের আবার যত সব আচ্ছা চলুন গিয়ে দেখে আসি। ছেলেরা সবাই সমস্বরে চিৎকার করে সমর্থন করলে। হ্যাঁ স্যার, আমি নিজের চোখে দেখেছি স্যার। আমি না, চলুন স্যার, চলুন চলুন চলুন। রাখাল মাস্টার বললেন, হ্যাঁ, যত সব ভূত তোমাদের জন্য সেখানে বসে আছে যেন এখনো। ওরা কি হলো বলে অশরীরী, মানে ওদের শরীর নেই, ওরা মানে বিশেষ অবস্থায়। হাড়ি বেচা মাস্টার বললেন, চলুন না, দেখে আসি গিয়ে কি রকম কাণ্ড, যেতে দোষ কি? আমরা সকলেই তো এটাই চাই। এরা গেলে এক্ষুনি স্কুল ছুটি হয়ে যাবে। এখন সেদিকেই আমাদের ঝোঁকটা বেশি। যাওয়া হলো সবাই মিলে। হুড়মুড় করে ছেলেদের পাল চলল মাস্টারদের সঙ্গে। আমি আগে আগে আর ওরা আমাদের পেছনে। সেই নিবিড় ঝোপটাতে আমি নিয়ে গেলাম ওদের সকলকে। যে দৃশ্য চোখে পড়ল তা কখনো ভুলবো না। এত বছর পরেও সেই দৃশ্য আবারও যেন চোখের সামনে দেখতে পাই এখনো। সবাই মিলে ঝোপঝাপ ভেঙে সেই আমড়াতলায় গিয়ে পৌঁছালাম। যা দেখলাম তা অবিকল এই, আমড়া গাছের তলায় একটা ছেঁড়া, অতি মলিন, অতি দুর্গন্ধ কাঁথা পাতা, পাছে একটা ভাঁড়ে আধ ভাঁড় জল, একরাশ আমড়ার খোসা আর আঁটি জড়ো হয়ে আছে। কিছুটা টাটকা, কিছুটা কিছুদিন আগে খাওয়া। একরাশ কাঁচা তেঁতুলের ছিবড়ে, পাকা চাল তার ছিবড়ে শুকনো। ছিন্ন কাঁথার উপর জীর্ণ শীর্ণ বৃদ্ধা বড় বাঘদিনী মরে পড়ে আছে। খানিকটা আগেই মারা গিয়েছে। এ সমস্যার কোনো মীমাংসা হয়নি। আমরা হই হই করে বাইরে গিয়ে খবর দিলাম। গ্রাম্য চৌকিদার ও দফাদার দেখতে এলো। কেন যে বড় বাঘদিনী এই জঙ্গলে এসে লুকিয়েছিল নিজের ঘর ছেড়ে, এই প্রশ্ন কি উত্তর দেবে? কেউ বললে ওর মাথা হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল, কেউ বললে ভূতে পেয়েছিল। কিন্তু বড় বাঘদিনী মরেছে অনাহারে, শীর্ণতায়, সম্ভবত আশ্বিন কার্তিক মাসের ম্যালেরিয়ায় ভুগে। কেউ একটু জলও দেয়নি তার মুখে। কেই বা দেবে এই জঙ্গলে? জানতই বা কে বড় বাঘদিনীর এই আত্মগোপন রহস্য? তার সঙ্গেই বড় পাড়ে চলে গেল। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে ভূত। গল্পপাঠ এবং হাঁড়ি চাচা মাস্টারের চরিত্রে ছিল সুপ্রিয়, রাখাল মাস্টার এবং অন্যান্য চরিত্রে রূপঙ্কর। গল্পের সূত্রধর আমি রনিত, আবহ সঙ্গীত অন্যান্য সাউন্ড এফেক্টসে আমি রনিত, পোস্টার ডিজাইনে সৃজু এবং অধীপ। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী সপ্তাহে ঠিক রাত 9টায় ফিরব আরও একটা রোমাঞ্চকর গল্প নিয়ে। শুভরাত্রি।